আচ্ছা, ফুসফুসে পানি জমেছে এই কথাটা শুনলেই কিন্তু কেমন একটা ভয় কাজ করে, তাই না? মেডিকেলের ভাষায় একেই বলে প্লুরাল ইফিউশন। কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলে নিজে কোনো রোগ না, বরং এটা হলো শরীরের ভেতর থেকে আসা একটা সিগন্যাল, একটা সংকেত যে ভেতরে কোথাও কোনো বড় সমস্যা হচ্ছে। ব্যাপারটা অনেকটা একটা ডিটেকটিভ স্টোরির মতো। তো চলুন আজ আমরাই সেই ডিটেকটিভ হয়ে এই রহস্যের সমাধান করি। আমাদের এই তদন্তের একটা রোড ম্যাপ আছে। প্রথমে আমরা বুঝব এই প্লুরাল ইফিউশন জিনিসটা ঠিক কী। এরপর আমরা প্রাথমিক ক্লু বা সূত্রগুলো দেখব। তারপর তরলটা ঠিক কোন ধরনের সেটা বের করে মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করব। আর সব শেষে একেবারে নিশ্চিত হওয়ার জন্য তরলটাকে ল্যাবে পাঠিয়ে দেব চূড়ান্ত বিশ্লেষণের জন্য। যে কোনো তদন্তের শুরুতেই ঘটনাস্থলটা ভালো করে চিনে নিতে হয়। আমাদের এই কেসে ঘটনাস্থল হল ফুসফুস, আর রহস্যটা হল প্লুরাল ইফিউশন। তো চলুন আগে জেনে নিই এটা আসলে কি। ব্যাপারটা একটু সহজ করে ভাবি। আমাদের ফুসফুসগুলো একটা পাতলা মসৃণ পর্দা দিয়ে ঢাকা থাকে, যার নাম প্লুরা। এই পর্দার দুটো লেয়ারের মাঝে খুব সামান্য পরিমাণে একটা লিকুইড থাকে, যাতে আমরা যখন শ্বাস নিই বা ছাড়ি তখন ফুসফুসটা মসৃণভাবে ওঠানামা করতে পারে, কোনো ঘষা লাগে না। কিন্তু যখন কোনো কারণে এই জায়গায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পানি বা তরল জমে যায়, ঠিক তখনই তাকে আমরা বলি প্লুরাল এফিউশন। আর মনে রাখতে হবে, এটা কিন্তু রোগের লক্ষণ, আসল রোগটা নয়। একদম তাই। এই যে পানিটা জমছে, এটা আসলে শরীর আমাদের একটা জরুরি মেসেজ পাঠাচ্ছে। ডাক্তারদের আসল কাজ হলো গোয়েন্দার মতো এই মেসেজটা ডিকোড করা। মানে এর পেছনের আসল কারণটা কি, শরীরের ভেতরে ঠিক কোন গোলমালটা হচ্ছে সেটা খুঁজে বের করা। যদিও প্লুরাল ইফিউশনের পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই চারটে হল প্রধান সন্দেহভাজন। আর এখানে কিন্তু আসল চ্যালেঞ্জটা, কারণটা কি সেটা জানা খুব জরুরি। ভাবুন, হার্ট ফেলিওরের চিকিৎসা আর ক্যান্সারের চিকিৎসা তো সম্পূর্ণ আলাদা, তাই একদম সঠিক কারণটা খুঁজে বের করাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে যখন কারোর প্লুরাল ইফিউশন হয়েছে বলে সন্দেহ করা হয়, তখন ডাক্তাররা তাদের তদন্তটা ঠিক কিভাবে শুরু করেন চলুন দেখা যাক। তদন্তের এই প্রথম ধাপগুলো অনেকটা গোয়েন্দার মতো করে সূত্র খোঁজা, যেমন রোগীর কাছ থেকে তার সমস্যার পুরো ইতিহাসটা শোনা, তাকে পরীক্ষা করে কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখা, বুকের এক্স-রে করে ভেতরের একটা ছবি দেখা, আর সবশেষে আল্ট্রাসাউন্ড করে একেবারে নিশ্চিত হওয়া যে হ্যাঁ, ভেতরে আসলেই তরল জমেছে। এই প্রত্যেকটা ধাপ আমাদের রহস্যের সমাধানের দিকে এক পা করে এগিয়ে নিয়ে যায়। তো একবার যখন এটা নিশ্চিত হয়ে গেল যে তরল জমেছে, তখন পুরো তদন্তটা এসে দাঁড়ায় একটা মাত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর। ব্যাস, এই একটা প্রশ্নই কিন্তু পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ এর উত্তরের ওপর ভিত্তি করেই ডাক্তাররা ঠিক করবেন যে তাদের কোন পথে এগোতে হবে। দুটো পথ কিন্তু একেবারে ভিন্ন। দেখুন, এই তরলটা প্রধানত দুই রকমের হতে পারে। একটার নাম হলো ট্রান্সোডেট। এটাকে তুলনা করা যায় একটা লিক হওয়া পাইপ সিস্টেমের সাথে, যেখানে সমস্যাটা আসলে পুরো শরীরের প্লাম্বিং সিস্টেমে। আর অন্যটা হলো এক্সোডেট, যেটাকে বলা যায় একটা ক্ষতিগ্রস্ত দেয়ালের মতো, যেখানে সমস্যাটা ফুসফুসের ওই নির্দিষ্ট জায়গাতেই হয়েছে। ওই যে লিক হওয়া পাইপের কথা বললাম, ট্রান্সোডেট হলো ঠিক সেরকম। ধরুন হার্ট ফেলিওর বা লিভার সিরোসিসের মতো বড় কোনো সমস্যা হয়েছে, তখন পুরো শরীরের তরল ব্যবস্থাপনা সিস্টেমে একটা গণ্ডগোল হয়। আর সেই অতিরিক্ত চাপের কারণে সুস্থ পর্দা ছুঁয়ে পানি বেরিয়ে প্লুরাল স্পেসে জমা হতে থাকে। আর ক্ষতিগ্রস্ত প্রাচীর হল এক্সুডেট। এখানে সমস্যাটা সিস্টেমের নয়, বরং একেবারে লোকাল। যেমন ধরুন নিউমোনিয়া, ইনফেকশন বা ক্যান্সারের কারণে যখন প্লুরার ওই দেয়ালটাই ক্ষতিগ্রস্ত হয় বা তাতে প্রদাহ হয়, তখন সেই ভাঙা দেয়াল দিয়ে প্রোটিন ভরা ঘন তরল বেরিয়ে আসে। আচ্ছা, তরলটা ট্রান্সিউডেট নাকি এক্সিউডেট এটা জানার পরেই কিন্তু আমাদের সন্দেহভাজনদের তালিকাটা অনেকখানি ছোট হয়ে আসে। খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা সমস্যায় কিন্তু সিস্টেমিক, মানে পুরো শরীর জুড়ে এদের প্রভাব। হার্ট, লিভার, কিডনি, এরা সবাই তো শরীরের প্লাম্বিং সিস্টেমের এক একটা বড় অংশ। তো এদের কোনোটাতে সমস্যা হলে পুরো সিস্টেমের চাপের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর ট্রান্সোডেট তৈরি হয়। আর এরা হলো সেই লোকাল ভিলেন, যারা সরাসরি প্লুরাল দেয়ালে অ্যাটাক করে প্রদাহ বা ক্ষতি তৈরি করে।
যেমন নিউমোনিয়া, ক্যান্সার বা টিবি, এরা সবাই ওই দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করে এক্সুডেট তৈরি করতে পারে। এবার আসা যাক তদন্তের একেবারে ফাইনাল স্টেজে। ডাক্তাররা কিভাবে নিশ্চিত হন যে তরলটা ঠিক কোন ধরনের আর আসল রোগটা কি? তো এই দুই ধরনের তরলের মধ্যে পার্থক্যটা একেবারে নিশ্চিতভাবে বোঝার জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড নিয়ম আছে, যার নাম হলো লাইটস ক্রাইটেরিয়া। এটাকেই বলা যায় এই রহস্য সমাধানের মাস্টার কি বা চূড়ান্ত চাবিকাঠি। তো এই লাইটস ক্রাইটেরিয়া জিনিসটা কি? এটা আসলে কয়েকটা সহজ নিয়ম। ল্যাবে ওই পানিটা পরীক্ষা করে দেখা হয় যে ওতে প্রোটিন আর এলডিএইচ নামে একটা এনজাইমের পরিমাণ কেমন। সোজা কথায়, যদি দেখা যায় যে ওই পানিতে প্রোটিন বা এলডিএইচের পরিমাণ রক্তের তুলনায় বেশ অনেকটাই বেশি, মানে একটা নির্দিষ্ট লেভেলের ওপরে, তাহলেই ধরে নেওয়া হয় যে প্লুরাল দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে তিনটা শর্ত দেখছেন, এর মধ্যে যে কোনো একটা মিলে গেলেই হলো আমরা নিশ্চিত হয়ে যাই যে এটা একটা এক্সুডেট, আর তখন আমাদের তদন্তের ফোকাসটা চলে যায় লোকাল কারণগুলোর দিকে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ওই যে তরলটা বের করা হলো, ওটা নিজেই একটা আস্ত ক্রাইম সিন। ওর রংটা কেমন, পুজ জমেছে নাকি রক্ত বেরোচ্ছে, ওর ভেতরে কি কোনো জীবাণু বা ক্যান্সারের কোষ লুকিয়ে আছে? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমাদের আসল অপরাধী কে সেদিকে সরাসরি ইশারা করে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? প্লুরাল ইফিউশন মানে শুধু ফুসফুসে জমে থাকা কিছু পানি নয়, এটা আসলে শরীরের ভেতর থেকে পাঠানো একটা জটিল সংকেত, একটা রহস্যময় মেসেজ। আর এই রহস্যের যখন সমাধান হয়, তখনই একজন রোগীর স্বাস্থ্য নিয়ে একটা গভীর সত্য বেরিয়ে আসে, যা তার সঠিক চিকিৎসার দরজাটা খুলে দেয়।